আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন খবরের পেছনের খবরে। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। দর্শক, আপনারা জানেন যে বেশ এই সম্প্রতি একটি ফোন কল, অডিও কল ফাঁস হয়েছে, যেখানে বলতে শোনা গেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু বক্তব্য উনি এখনও দাবি করছেন যে উনি এখনও পদত্যাগ করেননি। তা আমরা আজকের বিষয়টা সাজিয়েছি এই বিষয়গুলো নিয়েই। ওনার ফোন কল আসলে উনি কি বলতে চেয়েছেন ঠিক এতদিন পরে এসে। আজ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন বাংলা ভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল। জনাব বদরুল আলম নাবিল, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আপনাকেও অভিনন্দন জানাচ্ছি এবং প্রিয় দর্শকদেরকে অভিনন্দন জানাচ্ছি। নাবিল ভাই, আমরা আলোচনার শুরুতে আমরা একটা ভিডিও দেখে আসি, যেখানে 5 তারিখ থেকে এই পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, তার অডিও কল, ফোন কল এবং এই ফোন কলকে ঘিরে বিভিন্ন নাগরিকরা প্রতিক্রিয়া জানিয়েছেন। এ ধরনের একটা ভিডিও আমরা শুরুতে আগে দেখে আসি। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো, তখন আমরা ভয়ে বললাম যে না, আর সময় নেই, তোমার এখনই বেড়ে যেতে হবে। তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। জি আপা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। এবং সে কিন্তু ওই জন্য 6 তারিখে জায়গায় 5 তারিখে নিয়ে আসলো। লাস্ট ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না, কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়ার এগুলো বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি। জি আপা, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। না ভাই, আমরা ভিডিওটা দেখলাম, এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ডটা আমরা শুনলাম। তার আগে যে বিভিন্ন কার্যক্রমগুলো হয়েছে ওনার 5 তারিখ থেকে শুরু করে এই পর্যন্ত সব কিছু দেখেছি। এখানে সেনাপ্রধান উনি বক্তব্য দিয়েছেন, উনি বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি উনি বলেছেন যে প্রধানমন্ত্রী আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারপরেও এখন এসে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনি দাবি করছেন যে আমি এখনও ইলেক্টেড কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার আছি। আসলে এটাকে কিভাবে দেখছেন? আমার যেটা ধারণা উনি বলছেন যে সংবিধান অনুযায়ী আমি পদত্যাগ করি নাই। উনি পদত্যাগ করেন নাই এই কথাটা প্রথম বলার পরে উনি আবার বলছেন যে সংবিধানের বিধান আমি যে পদত্যাগ করেছি সেটা সংবিধানের অনুযায়ী হয়নি। এই ধরনের একটা বার্তা উনি দেওয়ার চেষ্টা করেছেন। আর সংবিধান অনুযায়ী হয়নি এটা বলতে উনি কি বোঝাতে চেয়েছেন, সম্ভবত আমি যতটুকু বুঝেছি তাতে বোঝাতে চেয়েছেন আমি নিজে স্বয়ং গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেই নেই। কিন্তু সংবিধানের যে উনি যে আর্টিকেল 57 কথা বলেছেন সেখানে কিন্তু এরকম কোনো বিধান উল্লেখ নাই। বলা আছে প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে যদি তিনি কোনো সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন। এখন এটা উনি হাতে হাতে পদত্যাগপত্র প্রদান করবেন নাকি কারো মাধ্যমে করবেন নাকি ডাকযোগে দিবেন, এটা কিন্তু সংবিধানে কোথাও উল্লেখ নাই। তা আমরা যতটুকু জানি এবং সেনাপ্রধান অন্য 2 বাহিনীর প্রধানকে সাথে নিয়ে নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর প্রধানকে সাথে নিয়ে 5 তারিখে বঙ্গভবনে গিয়েছেন এবং প্রধানমন্ত্রীর যে পদত্যাগপত্র সেটা রাষ্ট্রপতির কাছে দিয়েছেন, সরবরাহ করেছেন এবং তিনি রাষ্ট্রপতি সেটা গ্রহণ করেছেন। ঘটনাটা এইভাবে ঘটেছে যতটুকু আমাদের কাছে তথ্য আছে। তো সংবিধান অনুযায়ী আমি মনে করি পদত্যাগ উনি গৃহীত হয়েছে এবং যথাযথ ছিল। এখন আরেকটা বিতর্ক তো যে কোনো কিছু নিয়েই করা যায়।
শেখ হাসিনা আমি যেমন আইনবিদ না, শেখ হাসিনাও আইনবিদ না, তবে তিনি সংবিধান আমার চেয়ে অনেক ভালো জানেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি যেভাবেই হোক উনি 4 দফা প্রধানমন্ত্রী হয়েছিলেন, তবে তিনি আমার চেয়ে অনেক বেশি সংবিধান জানেন। আমি তাকে সংবিধান শেখানোর দৃষ্টতা দেখাতে চাই না, তবে তিনি যে কথা বলেছেন এটা গ্রহণযোগ্য নয়। প্রথমত আমরা দেখলাম যে আমরা 4টা বক্তব্য যে আপনি দেখালেন, প্রথমে সেনাবাহিনী প্রধান উনি বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এখন আমরা ইন্টারিম গভর্নমেন্টের অধীনে দেশ পরিচালনা করব। তারপরেই ওই 5 তারিখেরই আরেকটা জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি খুব সংক্ষিপ্ত একটা ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। সেখানে তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং আমি সেটা গ্রহণ করেছি। তারপর সংবিধান অনুযায়ী আর কিছু বাকি থাকে না। প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন এটা উনি জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়ে পদত্যাগ করার তো তেমন কিছু নাই। আর পরিস্থিতিটা ছিল তো একটা অস্বাভাবিক পরিস্থিতি। আমরা সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওদেদজয়ের একটা বক্তব্য দেখলাম, যে ডয়েচে ভেলেকে উনি একটা সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে আগের দিনই সিদ্ধান্ত হয়েছিল যে তিনি পদত্যাগ করবেন, কিন্তু পদত্যাগ কোন প্রক্রিয়ায় করবেন সেটা নিয়ে আলাপ আলোচনা চলছিল। উনি সাংবিধানিক বিধান অনুযায়ী পদত্যাগ করার কথা ভাবছিলেন। আসলে সংবিধান তো আমরা জানি গত 15-16 বছরে এই শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে কাটাছিড়া হয়েছে, এটা আর সংবিধানের জায়গায়, জনগণের সংবিধানের জায়গায় নাই, রাষ্ট্রের সংবিধানের জায়গায় নাই। ওনাদের সুবিধা মতো একটা সংবিধানের বিধিবিধান অনেক ক্ষেত্রেই ওনারা পরিবর্তন করেছেন ইচ্ছা মতো, পাবলিক কনসেনসাসের বাইরে গিয়া। সংবিধানে তো কোথাও উল্লেখ থাকে না যে এরকম একটা গণ অভ্যুত্থান হবে, তারপরে সরকার ব্যবস্থা পরিবর্তন হবে। সংবিধানে তো এটা কোনো উল্লেখ নাই। একটা সরকার দেশ পরিচালনা করবে, প্রধানমন্ত্রীর নির্দেশে 800 থেকে 1000 মানুষকে খুন করা হবে, তারপরে ছাত্র জনতা বিপ্লব হবে, অনেক রক্তের পথ পাড়ি দিয়ে বিপ্লব হবে, সেই বিপ্লবের পরে একটা সরকার গঠিত হবে। এই কথা তো সংবিধানে, পৃথিবীর কোনো সংবিধানে নাই। ইভেন আপনি আমাদের 71-এর মুক্তিযুদ্ধের কথা ভাবেন, মুক্তিযুদ্ধ হয়েছিল এবং তখন একটা যে সরকার গঠিত হয়েছে মুক্তিযুদ্ধ উত্তর, সেটা কি সংবিধানে কোথাও, পাকিস্তানের সংবিধানে কোথাও উল্লেখ ছিল? না। তবে নাবিল ভাই, একটা মজার বিষয় যে এখানে কিন্তু শেখ হাসিনার অডিওতে কিন্তু উনি বলছেন যে এত লাশ উনি চাননি, যার কারণে পদত্যাগ করেছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছেন উনি নাকি লাশের উপর দিয়ে মানুষ খুন করে প্রধান উপদেষ্টার পদ নিয়েছেন। মানুষ যখন মিথ্যা কথা বলে তখন আপনি দেখবেন যে তার মধ্যে তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কণ্ঠে কিন্তু একটু এটা ধরা পড়ে, যতই সে ভালো অভিনেতা এবং অভিনেত্রী হোক না কেন। আমি ওনার অডিও বলতে আমি ফোন আলাপটা খুব নিবিড়ভাবে কয়েকবার শুনেছি, দেখেছি। উনি যখন বলতে গিয়েছেন যে আমি তো পদত্যাগ করিনি, এ কথা বলতে গিয়ে ওনার কণ্ঠ কেঁপেছে। এবং যখন ডক্টর ইউনূসকে অভিযুক্ত করেছেন যে তিনি মানুষ খুন করে আসছেন, তখনও তার কণ্ঠ আমার কাছে স্বাভাবিক মনে হয় নাই। কথাটা হচ্ছে উনিও জানেন যে এই যে ডক্টর ইউনূস মানুষ খুন করেছেন, এই কথাটা যে সর্বৈব মিথ্যা উনিও জানেন, সারা দেশবাসীও জানে যে খুন আসলে ওনার নির্দেশই হয়েছে। এবং ওনার সরকার তখন আর্মি, পুলিশ, বিডিআর, প্রশাসন সব কিছু দেশ ওনার নিয়ন্ত্রণে ছিল। লাশগুলো তো 5 তারিখের পরে পড়ে না, লাশগুলো পড়েছে 15 জুলাই থেকে শুরু করে 5 অগস্ট পর্যন্ত, যেই সময় পর্যন্ত উনি ক্ষমতায় ছিলেন। তো সরকারে উনি, দেশ চালান উনি এবং ওনার লোকরা, তখন খুন কে করেছে আমরা তো দেখেছি। রংপুরে আবু সাইদকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে খুন করেছে, এবং সেটা কিন্তু লাইভে ছিল, আমরা টেলিভিশনে দেখেছি। হ্যাঁ, তা লাইভ এরকম অসংখ্য খুন। এবং আমরা দেখেছি যে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি করে ডক্টর ইউনূস করছে না তার লোকরা করছে। এই কথা তো আসলে কথা বলার জন্য বলা, অযথা ব্লেম করা। দেশের মানুষ, পৃথিবীর মানুষ সবাই জানে যে এই খুনগুলো, এই যে হত্যাগুলো হয়েছে, এটা শেখ হাসিনার নির্দেশই হয়েছে। এবং তিনি যে ক্ষমতা ছাড়তে চান নাই, ক্ষমতার মোহ এবং ক্ষমতা ছাড়লে তার এবং তার দলের যে পরিণতি হবে এটা ভেবেই তিনি ক্ষমতা ছাড়তেছেন, আঁকড়ে ধরতে চেয়েছেন। এজন্য যত লাশ পরে পড়ুক ওনারা কেয়ার করতেন না। সেই কারণেই দেশটা আজকে এই পরিণতিতে গেছে এবং আওয়ামী লীগেরও রাজনীতি শেষ হয়ে গেছে এই হত্যাকাণ্ডের পথ ধরে।
তার মানে উনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো আসলে কোনো ভিত্তি নেই আপনার কাছে, তো তাই মনে হচ্ছে? কথাগুলোর ভিত্তি নেই। এখন তর্কের সাথে তো আপনি যদি তর্ক করতে চান তো অনেক যুক্তি, পাল্টা যুক্তি দাঁড় করাতে পারবেন, কিন্তু কথাটা হচ্ছে দেশের মানুষ তো আর বোকা না, তারা পুরো ঘটনা প্রবাহ জানেন, দেখেছেন, এবং বিশ্ববাসীও এটা এই যে জুলাই এবং অগস্টের যে ছাত্র জনতার বিপ্লব হয়েছে, এই বিপ্লবটা পুরো পৃথিবী অবজার্ভ করেছে। এবং গত 2008-9 সালের নির্বাচনটা বাদ দিয়ে তারপরে যে দুইটা নির্বাচন উনি করেছেন, সেই নির্বাচনগুলো কিভাবে হয়েছে এটা পুরো বিশ্ব প্রত্যক্ষ করেছে। অতএব ওনার পতনের পরে পৃথিবীর কোনো রাষ্ট্র বা সরকার বা কেউ তো বলে নাই যে শেখ হাসিনাকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে, এমন কোনো নিউজ আমি এ পর্যন্ত আমি এক সংবাদকর্মী হিসেবে দেখি নাই। আমরা আমাদের চোখেও পড়েনি কিন্তু এই ধরনের কোনো কিছু। কিন্তু তারপর পরই এতদিন যাওয়ার পরে ঠিক এই সময়গুলোতে এসে চারদিকে যখন অস্থিরতা, বিভিন্ন রকমের অস্থিরতা চলছে, এই সময় আমরা এর আগেও দেখেছি তার একটা অডিও, আবার নতুন করে আরেকটা অডিও, সেখানে তার মানে এটার কোনো উদ্দেশ্য আছে, উদ্দেশ্য দেখছেন এর পিছনে? আসলে ঘটনা হচ্ছে কি, শেখ হাসিনার 5 আগস্ট দেশ ছেড়ে পালানোর পরে, ভারতে আশ্রয় নেওয়ার পরে সাথে সাথে আওয়ামী লীগের নেতারাও কিন্তু অদৃশ্য হয়ে গেছেন, গর্তে চলে গেছেন। এবং তাদের যারা দোসর প্রশাসনে ছিল, পুলিশ এবং সিভিল প্রশাসনে যারা ছিলেন, ইভেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন, তারাও কিন্তু অদৃশ্য হয়ে গেছেন, আত্মগোপনে চলে গেছেন, যার পিঠ বাঁচানোর পরিস্থিতিতে চলে গেছেন। তার মানে আওয়ামী লীগ কিন্তু কোথাও নাই। আওয়ামী লীগ এবং তাদের যে তল্পিবাহক প্রশাসনিক ব্যবস্থা, এটা কোথাও নাই, অদৃশ্য হয়ে গেছে হঠাৎ করে। পৃথিবীর কোনো ইতিহাসে এমন ঘটনা ঘটেছে বলে এমন কোনো নজির এর আগে নাই। 350 জন এমপির মধ্যে শুধু জাতীয় পার্টির কয়েকজন, জিএম কাদের সহ চুন্নু সহ কয়েকজন প্রকাশ্যে তারা এখনও আছেন। আমি জানি না, এই সরকারের উচিত এই স্বৈরাচারের দোষর হিসাবে তাদেরও বিচার করা এবং সেটা অবিলম্বে করা, মানে জাতীয় পার্টির বিচার করা উচিত। এতদিন ধরে তাদের সাথে নির্বাচনে গিয়ে একটা তামাশা করেছেন। তারা যদি এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ না করত, তাহলে এই অবৈধ শাসন এবং এই স্বৈরাচারী শাসন এতদিন পর্যন্ত গড়াতো না, এবং দেশের এত বিনাশ হতো না, এত নষ্ট হতো না, এত জীবন ঝরতো না। তো এই জন্য এই দায় অবশ্যই জাতীয় পার্টিকে নিতে হবে। এবং আমরা জানি যে 14 দলের কয়েকজন গ্রেপ্তার হয়েছেন এর মধ্যে, যেমন হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন গ্রেপ্তার হয়েছে, যথাযথভাবেই তাদের গ্রেপ্তার হয়েছে। আমি মনে করি এই রাশেদ খান মেননের এবং হাসানুল হক ইনুর চেয়েও বেশি দায় জাতীয় পার্টির, কারণ তাদের তুলনামূলক জনবৃত্তি বেশি ছিল। তো সে কারণে জাতীয় পার্টিরও বিচার হওয়া উচিত, এবং বিচারের অবিলম্বে তাদের, এবং বিশেষ করে রওশন এরশাদ এই ক্ষেত্রে বড় কালপিট, তাকে বিচারের আওতায় আনা উচিত। তার শারীরিক ফিজিক্যাল অবস্থা যাই হোক না কেন, তারা জাতির সাথে যে অপরাধ করছে, অপরাধের বিচার হওয়া উচিত। আমরা দেখলাম কয়েকদিন এটা নিয়ে আমরা যেরকম সরব, পাশাপাশি নাগরিক সমাজ, সিনিয়র আইনজীবী অনেকের সাথেই তো কথা হয়েছে আপনার, তারা এই বিষয়টাকে কিভাবে দেখছে? আমরা তো জানি যে গত 2টা নির্বাচন কিভাবে হয়েছে, এটা দেশবাসী জানে, সে কথা বলছিলাম। আর উনি যে সংবিধানের দোহাই দিচ্ছেন, সে সংবিধানে তো কোথাও উল্লেখ নাই। আমি যে কথা আগেই বলেছি, রাষ্ট্রপতির হাতে হাতে পদত্যাগপত্র দিতে হবে। তো উনি পদত্যাগপত্রে সাইন করেছেন, সেটা সেনা প্রধানের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে গেছে, রাষ্ট্রপতি সেটা গ্রহণ করেছেন। আমরা এই প্রক্রিয়াটাই জানি। তো এখন আইনজীবীদের সাথে কারো সাথে আমার কথা হয়েছে, তারা বলেছেন যে সংবিধান অনুযায়ী পদত্যাগ বৈধ ছিল। প্রথমত এক্ষেত্রে সংবিধানের কোনো ব্যত্যয় হয় না, উনি তো পদত্যাগপত্র দিয়েছেন যেখানে ওনার সিগনেচার আছে, এবং রাষ্ট্রপতি এটা গ্রহণ করেছেন, হয়ে গেছে। আর যদি রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করেন, তো সে কথা আমি একজন সিনিয়র আইনজীবী বলছিলেন যে পান্না, উনি বলছিলেন যে পদত্যাগ হয়েছে সেই আলোচনার চেয়ে অবান্তর শেখ হাসিনা যে পালায়ন করলেন, দেশ ছাড়লেন, এর মধ্য দিয়ে তার নিজের রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতি কবর রচনা হয়েছে। বিকজ ওনার যেটা মতামত, শেখ হাসিনার উচিত ছিল দেশ ত্যাগ না করে গ্রেপ্তার হওয়া, জেলে যাওয়া, তাতে ওনার রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতি কিছুটা হলেও মুখ রক্ষা পাইত। তবে উনি জানেন, এবং উনি এবং ওনার দোসররা
ভালোভাবেই জানেন যে ওনারা গত 15-16 বছরে যে অপরাধ করেছেন, নির্বিচারে মানুষ হত্যা করেছেন, অন্যায় অবিচার করেছেন, লুটপাট করেছেন, দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে গিয়ে সম্পদের পাহাড় গড়েছেন। এই অপরাধের আসলে কোনো, ওনাদেরকে এক একজনকে যদি 100 বার ফাঁসি দেয় তবু এই অপরাধের সমান বিচার হবে না। যারা যে পরিমাণ অবিচার ওনারা এই জাতির সাথে, এই জনগণের সাথে করেছেন, এবং প্রত্যেকটা জায়গা তো নষ্টও করেছে, ধ্বংস করে দিয়েছে ইনস্টিটিউশনগুলো। প্রতিটা ইনস্টিটিউশন ওনারা ধ্বংস করেছেন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার কবর রচনা ওনারা করেছেন। গণতন্ত্রের নামে মানুষকে প্রহসনের একের পর এক প্রহসনের নির্বাচন দিয়ে মানুষের অর্থ খরচ করেছেন। কিন্তু দেখা গেছে যে শেখ হাসিনা যাদেরকে মনোনীত করেছে তারাই নির্বাচিত হয়েছে। সেটা শুধু আওয়ামী লীগের থেকে না, জাতীয় পার্টির থেকে উনি যাকে মনে করছেন তাকে নির্বাচিত করে আনছেন, ওয়ার্কার্স পার্টি থেকে উনি যাকে মনে করছেন তাদেরকে নির্বাচিত করছেন। ইভেন একটা নির্বাচনে দেখা গেল বিএনপি থেকে উনি যাকে যাকে চাইছেন, যে 7-8 জনকে চাইছেন যে ওরা নির্বাচিত হয়ে আসুক, তারাই নির্বাচিত হয়েছেন। সব কিছুর তো শেষ আছে। শেখ হাসিনা মনে করেছেন হয়তো উনি আজীবন ক্ষমতায় থাকবেন। এক সময় আমাদের দেশের অনেক মানুষই মনে করতেন যে উনি আমৃত্যু ক্ষমতায় থাকবেন, ওনার বোধহয় আর পতন হবে না। যেটা ভাগ্যের লিখন সেটা তো আসলে মোছা যায় না। সব কিছুরও যেমন শেষ আছে, উনি বজ্রমুষ্টি দিয়ে যে এই দেশকে শাসন করেছেন সেটারও শেষ আছে। জন্ম যেমন আছে, মৃত্যুও তো আছে। তো ওনার শাসনের এবং ওনার রাজনীতির মৃত্যু ঘটেছে 5 আগস্ট, এটা নিশ্চিতই। তার মানে এখান থেকে কিন্তু একটা রাজনৈতিক দলগুলোর একটা শিক্ষা, যে সামনে যেন কেউ শেখ হাসিনার মতো কেউ এরকম দুঃশাসন অথবা এই ধরনের কোনো কিছু করার সাহস না পায়। একটা মজার কথা চালু আছে যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা নেই না। রাজনীতির ক্ষেত্রে রাজনীতিকরা বলে যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। যারা ভদ্রলোক, যারা অনেস্ট মানুষ, তাদের শেষ কথা বলে থাকবে না কেন? আমি তো অনেস্টির বাইরে, আমি আইনের বাইরে, বিধানের বাইরে আমি কেন যাব? আমি আশা করব একজন পজিটিভ মানুষ হিসাবে বা একজন ইতিবাচক মানুষ হিসাবে, ইতিবাচক নাগরিক হিসাবে, এই দেশের ভালো চাই হিসেবে আমরা আশা করি যে রাজনীতিকরা এই ঘটনা থেকে শিক্ষা নেবেন। এই বিপ্লবের অর্জন কিন্তু অনেক। আমরা অনেকেই বলে থাকেন যদি ধরেন একটা নির্বাচন হতো, সব দলগুলোর মধ্যে একটা নির্বাচন হতো, নির্বাচন হওয়ার পরে যদি আওয়ামী লীগ সরকারের বিদায় হতো তাহলে যে পরিস্থিতি হতে পারত তার তুলনায় আমরা দেখেছি এর আগে যে আওয়ামী লীগ মানে বিএনপি ক্ষমতায় ছিল, নির্বাচন হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় আসছে, তখনও আমরা দেখেছি কিন্তু দেশে কিন্তু কিছু অরাজকতার ঘটনা ঘটেছে। এইবারে আরও অনেক বেশি অরাজকতা ঘটার সম্ভাবনা ছিল। এখানে আমি ক্রেডিট দিব প্রথমত দেশের মানুষকে, দেশের সাধারণ মানুষ। এই আন্দোলন, এই বিপ্লবটাকে কিন্তু সফল করেছে দেশের সাধারণ মানুষ। শেখ হাসিনার এই সরকারের ডিরেক্ট সুবিধাভোগী কিছু মানুষ ছাড়া সবাই এই আন্দোলনকে ওন করেছে, সমর্থন করেছে, অংশগ্রহণ করেছে। যার কারণে মানে এই 5ই আগস্টের বিজয় উত্তরও সারা দেশের মানুষ অনেক সহনশীলতার পরিচয় দিয়েছে, ধৈর্যের পরিচয় দিয়েছে এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। যার কারণে যতটা সহিংসতা, লুটপাট এবং হানাহানি হওয়ার সম্ভাবনা ছিল, আমি মনে করি যেটা আশঙ্কা ছিল এবং দেশি বিদেশি মানুষদের পর্যবেক্ষকদের যে আশঙ্কা ছিল তার তুলনায় 1%ও ঘটে নাই। এটা আল্লাহর কাছে শুকরিয়া এবং দেশ এটা সবার একটা দায়িত্বশীল আচরণের কারণেই হয়েছে। এবং এক্ষেত্রে কারণ হচ্ছে এরকম বাংলাদেশের ইতিহাসে এরকম কিছু ঘটে নাই। পুলিশ প্রশাসন সবাই পালায়ে গেছে, আইন শৃঙ্খলা বলে কিছুই নাই, বিডিআরও ক্যাম্পে ফিরে গেছে, শুধুমাত্র সেনাবাহিনী মাঠে ছিল, শুধুমাত্র। সেনাবাহিনীর তো সারা দেশে নিরাপত্তা দেওয়া তাদের পক্ষে সম্ভব না, এই এত লোকবলও নাই, সেই ব্যবস্থাপনাও তাদের নাই। সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলো আহ্বান জানিয়েছে, ছাত্ররা যাদের নেতৃত্বে এই বিপ্লব সংগঠিত হয়েছে তারা আহ্বান জানিয়েছে, মানুষ সবাই পজিটিভলি রেসপন্স করেছে এবং আমি আমার প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত করেছি, আমার প্রতিবেশী আমার নিরাপত্তা নিশ্চিত করেছে। এইভাবে অঘটন অনেক কম ঘটেছে। এটার কৃতিত্ব সাধারণ মানুষের এবং সেনাবাহিনীকে তো অবশ্যই দিতে হবে। আমরা জানি ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হওয়ার আগেই উনি যেদিন মানে আসেন এয়ারপোর্টে এসেই প্রথম উনি যে কথাটা বলছে যে সহিংসতা বন্ধ করতে হবে। আমাকে যদি আপনারা চান তাইলে আপনাকে সহিংসতা, কারো উপরে হামলা করা যাবে না,
কোনো অজুহাতেই কারো উপরে হামলা করা যাবে না। মানুষ কিন্তু সেটা গ্রহণ করেছে এবং মানুষ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে বলেই দেশ খুব দ্রুত স্থিতিশীলতার পথ দিকে যাচ্ছে। এখন এই স্থিতিশীলতার দিকে যাচ্ছে এ কারণেই যারা সুযোগ সন্ধানী, অর্থাৎ শেখ হাসিনা সহ যারা মনে করছিল দেশে একটা যুদ্ধ পরিস্থিতি, গৃহযুদ্ধ লাগবে, যারা খুব মনে মনে চেয়েছিল যে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে এবং সরকার ফেল করবে, সেই পরিস্থিতি হয় নাই এবং আওয়ামী লীগ হারিয়ে গেছে। সে কারণে শেখ হাসিনা মাঝে মাঝে অডিও মানে কল রেকর্ড ফাঁস করে, নিজেরাই ফাঁস করে আলোচনায় থাকার চেষ্টা করতেছে। আর নয় আওয়ামী লীগ শেখ হাসিনা বলে কিছু নাই তো বাংলাদেশে এখন। তার মানে মূল কথা হচ্ছে এটাই যে এটা একটা আলোচনার অংশ মাত্র, তারা আলোচনায় থাকতে চায়, আলোচনায় থাকার জন্যই এটা। গত নির্বাচনের আগে বা তার নির্বাচনের আগে আমরা দেখছি যে বিএনপি নেতারা বিভিন্ন জায়গা থেকে ভিডিও বার্তা দিতেন। এখন তাদের ভিডিও বার্তা দূরের কথা, অডিও বার্তাও দেওয়ার সামর্থ্য তাদের নাই। এখন আরেক দেশ থেকে কল রেকর্ড ফাঁস করতে হচ্ছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে তারা নিজেরাই নিজেদেরকে নিয়ে গেছেন। নাল ভাই, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং প্রিয় দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন।